ভাবুন, পৃথিবীতে এমন একজন মানুষ ছিলেন যাকে চিনত না এমন মানুষ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। তিনি ছিলেন কোটি কোটি মানুষের আইডল। তার একটা গান, তার একটা নাচের স্টেপ, এমনকি তার একটা গ্লাভসও ইতিহাস হয়ে গেছে। কিন্তু যতটা মানুষ তাকে চিনত বলে মনে করত, বাস্তবে কি কেউ তাকে সত্যিই চিনত? মঞ্চের আলোয় তিনি ছিলেন একজন কিংবদন্তি, কিন্তু ক্যামেরা বন্ধ হওয়ার পর শুরু হতো এক সম্পূর্ণ ভিন্ন জীবন। এমন এক জীবন যা ভরা ছিল রহস্য, গোপনীয়তা, বিতর্ক, একাকিত্ব এবং এমন কিছু অজানা সত্যে যা আজও মানুষকে অবাক করে দেয়। আজ আমরা জানবো মাইকেল জ্যাকসনের জীবনের সেই গোপন অধ্যায়, যেগুলো নিয়ে আজও বিতর্ক থামেনি। জানবো সেই রহস্যগুলো যেগুলো বছরের পর বছর ধরে লুকিয়ে ছিল বিশ্বের চোখের আড়ালে। মাইকেল জ্যাকসনের জীবন শুরু থেকেই ছিল অন্যরকম। 1958 সালের 29শে আগস্ট তিনি জন্মগ্রহণ করেন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার গ্যারি শহরে। পরিবারটি ছিল বড়, 9 ভাই বোনের মধ্যে মাইকেল ছিলেন সপ্তম। তাদের পরিবারই আর্থিকভাবে খুব ধনী ছিল না, একটা ছোট বাড়িতে সবাই একসঙ্গে থাকতেন। মাইকেলের বাবা জো জ্যাকসন ছিলেন অত্যন্ত কঠোর মানুষ। তিনি বিশ্বাস করতেন যে সফল হতে হলে সন্তানদের কঠিন শৃঙ্খলার মধ্যে রাখতে হবে। ছোটবেলা থেকেই মাইকেল এবং তার ভাইদের ঘন্টার পর ঘন্টা গান ও নাচে অনুশীলন করতে হতো। ভুল করলে বা তাল হারালে শাস্তি দেওয়া হতো। মাইকেল পরে বিভিন্ন সাক্ষাৎকারে বলেন যে তিনি বাবাকে ভয় পেতেন এবং কখনো কখনো তার উপস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়তেন। মাইকেল বহুবার বলেছেন যে তার শৈশব কার্যত চুরি হয়ে গিয়েছিল। তিনি কখনো সাধারণ শিশুর মতো জীবনযাপন করতে পারেননি। পরবর্তীতে তিনি স্বীকার করেন যে শিশুদের প্রতি তার বিশেষ টান থাকার অন্যতম কারণ ছিল নিজের হারিয়ে যাওয়া শৈশবকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা। 1979 সালে একটি নাচের রিহার্সালের সময় তার নাকে আঘাত লাগে। এরপর তিনি প্রথম নাকের অস্ত্রোপচার করেন। মাইকেলের দাবি ছিল যে শ্বাস প্রশ্বাসের সমস্যা এবং আঘাতের কারণে এই সার্জারি প্রয়োজন ছিল, কিন্তু এরপর আরও একাধিকবার তার নাকের গঠন পরিবর্তিত হতে দেখা গেছে। সময়ের সঙ্গে সঙ্গে তার মুখের আকৃতি, চোয়াল, ঠোঁট এবং ত্বকের রঙেও বড় পরিবর্তন দেখা যায়। এর ফলে অসংখ্য গুজব ছড়িয়ে পড়ে। কেউ বলতো তিনি নিজের জাতিগত পরিচয় বদলাতে চাইতেন, আবার কেউ বলতো তিনি অসংখ্য গোপন অস্ত্রোপচার করিয়েছেন। কিন্তু 1993 সালে এক বিখ্যাত টেলিভিশন সাক্ষাৎকারে মাইকেল জানান যে তিনি ভিটিলিগো নামে এক রোগে আক্রান্ত। এই রোগে শরীরের বিভিন্ন অংশে রং উৎপাদনকারী কোষ নষ্ট হয়ে যায়, ফলে ত্বকে সাদা দাগ দেখা যায়। সময়ের সঙ্গে সঙ্গে এই দাগগুলো ছড়িয়ে পড়তে থাকে। মাইকেল বলেন যে এই অসমান রং ঢাকার জন্য তিনি মেকআপ ব্যবহার করতেন। পরে তার মৃত্যুর পর পরিচালিত ময়নাতদন্তেও ভিটিলিগোর উপস্থিতি নিশ্চিত করা হয়। তবু রহস্য শেষ হয়নি। অনেক ভক্ত ও গবেষক মনে করেন যে তিনি কিছু কসমেটিক সার্জারি করেছিলেন, কিন্তু ঠিক কতগুলো করেছিলেন তা আজও পুরোপুরি পরিষ্কার নয়। তার পরিবর্তিত চেহারা আজও পপ সংস্কৃতির অন্যতম আলোচিত বিষয়। খ্যাতি মাইকেল জ্যাকসনকে পৃথিবীর সবচেয়ে পরিচিত মানুষদের একজন বানিয়েছিল, কিন্তু সেই খ্যাতি তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়ায়। পৃথিবীর যেখানেই তিনি যেতেন হাজার হাজার ভক্ত ও সাংবাদিক তাকে অনুসরণ করত, ফলে ধীরে ধীরে তিনি সাধারণ মানুষের মতো জীবনযাপন করার ক্ষমতা হারিয়ে ফেলেন। বলা হয় অনেক সময় তিনি জনসমক্ষে বের হওয়ার জন্য নকল দাড়ি, উইগ, টুপি, সানগ্লাস এবং ভিন্ন ধরনের পোশাক ব্যবহার করতেন। তিনি প্রায় ছদ্মবেশে শপিং মল বা অন্যান্য স্থানে ঘুরে বেড়ানোর চেষ্টা করতেন যাতে কেউ তাকে চিনতে না পারে। তার বাড়ির নেভারল্যান্ড র্যাঞ্চ ছিল প্রায় একটা দুর্গের মতো, যেখানে উন্নত নিরাপত্তা ব্যবস্থা, গেট, ক্যামেরা এবং ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা সবসময় মোতায়েন থাকতো। মাইকেল বিশ্বাস করতেন খুব কম মানুষকে। তার ঘনিষ্ঠ বন্ধুদের অনেকেই বলেছেন যে তিনি সবসময় অনুভব করতেন কেউ না কেউ তাকে ব্যবহার করার চেষ্টা করছে। 1980-র দশকে একটা ছবি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায় মাইকেল জ্যাকসন একটা স্বচ্ছ কাঁচের মতো চেম্বারের ভেতরে শুয়ে আছেন। সঙ্গে সঙ্গে গুজব ছড়িয়ে পড়ে যে তিনি প্রতি রাতে অক্সিজেন চেম্বারের মধ্যে ঘুমান, যাতে তার বয়স না বাড়ে এবং তিনি দীর্ঘদিন তরুণ থাকতে পারেন। এই গল্প এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে অনেক মানুষ এটিকে সত্য বলে বিশ্বাস করতে শুরু করে, কিন্তু বাস্তবতা কিছুটা ভিন্ন ছিল। ছবিটা তোলা হয়েছিল একটা চিকিৎসা সরঞ্জাম পরীক্ষার সময়। মাইকেল নিজে পরবর্তীতে বলেন যে তিনি সেখানে শুধুমাত্র যন্ত্রটি দেখার জন্য শুয়েছিলেন। তবে মিডিয়া সেই ছবিকে এমনভাবে প্রচার করছিলেন যে অক্সিজেন চেম্বারের গল্পটি তার জীবনের অন্যতম বিখ্যাত রহস্যে পরিণত হয়। আজও অনেক মানুষ বিশ্বাস করেন যে তিনি সত্যিই সেখানে ঘুমাতেন, যদিও এর পক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ নেই। 1985 সালে মাইকেল জ্যাকসন এমন একটা ব্যবসায়িক সিদ্ধান্ত নেন যে সঙ্গীত ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তিগুলোর একটা হিসেবে বিবেচিত হয়। তিনি এটিপি মিউজিক পাবলিশিং নামের একটা কোম্পানি কিনে নেন। তার মাধ্যমে তিনি শত শত বিখ্যাত গানের কপিরাইটের মালিক হয়ে যান। এর মধ্যে ছিল বিটলসের অসংখ্য ক্লাসিক গান, যেগুলো লিখেছিলেন জন লেনন এবং পল ম্যাককার্টনি। মজার বিষয় হলো পল ম্যাককার্টনি নিজেই একসময় মাইকেলকে বলেছিলেন যে গান প্রকাশনের অধিকার কিনলে অনেক অর্থ উপার্জন করা যায়, কিন্তু পরে যখন মাইকেল সেই অধিকারগুলো নিজেই কিনে নিলেন তখন ম্যাককার্টনি এতে অসন্তুষ্ট হন। এই ঘটনা দুই তারকার সম্পর্কের মধ্যে বড় ধরনের দূরত্ব তৈরি করে। সঙ্গীত শিল্পে এটি এখনও সবচেয়ে আলোচিত ব্যবসায়িক ঘটনাগুলোর একটা। বিশ্বের অন্যতম ধনী বিনোদন তারকা হওয়া সত্ত্বেও মাইকেল জ্যাকসনের আর্থিক জীবন সবসময় স্থিতিশীল ছিল না। তিনি কোটি কোটি ডলার আয় করেছিলেন, কিন্তু একই সঙ্গে প্রচুর অর্থও ব্যয় করতেন। নেভারল্যান্ড র্যাঞ্চের রক্ষণাবেক্ষণ, ব্যক্তিগত নিরাপত্তা, বিলাসবহুল ভ্রমণ, শিল্পকর্ম সংগ্রহ এবং অন্যান্য খরচ দ্রুত তার সম্পদ কমে দিতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে তিনি বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে বড় অঙ্কের ঋণ নেয়। অনেক প্রতিবেদনে বলা হয় তার ঋণের পরিমাণ শত শত মিলিয়ন ডলারে পৌঁছেছিল।
তার মৃত্যুর আগে আর্থিক চাপ ছিল তার জীবনের অন্যতম বড় সমস্যা। 2009 সালে মাইকেল ঘোষণা করেন যে তিনি ডিসিসিড নামে একটা বিশাল কনসার্ট সিরিজের মাধ্যমে মঞ্চে ফিরবেন। লন্ডনের O2 এরিনাতে নির্ধারিত এই অনুষ্ঠানগুলোর টিকিট বিক্রি হওয়ার পরপরই রেকর্ড করে। লক্ষ লক্ষ ভক্ত বিশ্বাস করছিলেন যে এটি হবে তার কেরিয়ারের সবচেয়ে বড় প্রত্যাবর্তন। তিনি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা নাচ ও গানে মহড়া দিচ্ছিলেন। রিহার্সালের ভিডিওগুলো দেখলে বোঝা যায় যে 50 বছর বয়সেও তার পারফরমেন্স ক্ষমতা অসাধারণ ছিল, কিন্তু সেই স্বপ্ন বাস্তবে রূপ নেয়নি। লস অ্যাঞ্জেলেসে নিজের বাসভবনে মাইকেল জ্যাকসন অচেতন অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। তদন্তে জানা যায় যে তার শরীরে শক্তিশালী অ্যানেস্থেটিক ওষুধ প্রোপোফল ছিল। সেই ওষুধ সাধারণত হাসপাতালে অপারেশন থিয়েটারে ব্যবহৃত হয়। তদন্তকারীরা দেখতে পান যে তার ব্যক্তিগত চিকিৎসক কনার্ড মরে তাকে এই ওষুধ দিয়েছিলেন। পরে আদালতে তাকে অনিচ্ছাকৃত হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে। তবে আজও অনেক মানুষ মনে করেন যে এই মৃত্যুর পেছনে আরও অজানা রহস্য রয়েছে। মাইকেলের মৃত্যুর পরপরই ইন্টারনেটে নানা ধরনের গুজব ছড়াতে শুরু করে। কেউ দাবি করে তিনি আসলে মারা যাননি, কেউ বলে নিজের পরিচয় বদলে কোথাও লুকিয়ে আছেন, আবার কেউ বিভিন্ন ভিডিওতে ও ছবিতে তার উপস্থিতি খুঁজে পাওয়ার দাবি করে। বছরের পর বছর ধরে এই গুজবগুলো সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তদন্ত, আদালতের নথি এবং সরকারি রেকর্ড অনুযায়ী এসব দাবির পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ কখনো পাওয়া যায়নি। মাইকেল জ্যাকসনকে ঘিরে সবচেয়ে বড় ভুল ধারণাগুলোর একটা হলো FBI তদন্ত করে কিছু পায়নি, তাই তিনি সম্পূর্ণ নির্দোষ ছিলেন। কিন্তু বাস্তবতা একটু বেশি জটিল। 1993 সালে যখন জর্ডান চ্যালেঞ্জার ঘিরে অভিযোগ ওঠে, তখন স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি FBIও কিছু তথ্য সংগ্রহ করতে শুরু করে। পরে 2004 সাল থেকে 2005 সালের মামলায় সময় FBI বিভিন্ন তথ্য, সাক্ষ্য, নথি ও সম্ভাব্য হুমকির বিষয়ে পর্যবেক্ষণ করে। অনেক মানুষ মনে করেন FBI সরাসরি মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে একটা বিশাল অপরাধমূলক তদন্ত চালিয়েছিল। আসলে FBI এর প্রকাশিত নথিগুলো দেখায় যে তারা মূলত বিভিন্ন অভিযোগ, তথ্যসূত্র এবং স্থানীয় পুলিশের তদন্তের সাথে সম্পর্কিত তথ্য সংগ্রহ ও মূল্যায়নে কাজ করছিল। বছর পর বছর ধরে হাজার হাজার পৃষ্ঠা নথি তৈরি হয়, যেখানে নানা সাক্ষাৎকার, অভিযোগ, সন্দেহ, গুজব, তথ্যদাতাদের বক্তব্য এবং বিভিন্ন তদন্ত সংক্রান্ত উপকরণ সংরক্ষিত ছিল। তবে এসব নথিতে এমন কোনো চূড়ান্ত প্রমাণ পাওয়া যায়নি যা ফেডারেল পর্যায়ে মাইকেল জ্যাকসনকে বিরুদ্ধে অভিযোগ আনার জন্য যথেষ্ট ছিল। তবে এটাও সত্য যে FBI কিছুই খুঁজে পায়নি। এই কথাটা পুরোপুরি সঠিক নয়, কারণ তদন্ত নথিতে বিভিন্ন অভিযোগ, সাক্ষ্য ও সন্দেহের বিষয়গুলো বিস্তারিতভাবে লিপিবদ্ধ ছিল। কিন্তু অভিযোগ থাকা আর আদালতে অপরাধ প্রমাণ হওয়া এক বিষয় নয়। এই কারণে আজও মাইকেল জ্যাকসনকে ঘিরে বিতর্ক শেষ হয়নি। একজন মানুষ বলেন তদন্তে দোষ প্রমাণ হয়নি, অন্যদিকে সমালোচকরা বলেন অভিযোগগুলো এত সহজে উপেক্ষা করার মতো ছিল না। ফলে সত্য ও মিথ্যের সীমারেখা এখনও অনেকের কাছে অস্পষ্ট। 2003 সালে টেলিভিশন ডকুমেন্টারি লিভিং উইথ মাইকেল জ্যাকসন সম্প্রচারিত হওয়ার পর নতুন করে বিতর্ক শুরু হয়। ডকুমেন্টারিতে মাইকেলকে শিশুদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সময় কাটাতে দেখা যায়। এই সম্প্রচারের পর জনমত তীব্রভাবে বিভক্ত হয়ে পড়ে। 2004 সালে ক্যালিফোর্নিয়ার প্রসিকিউটররা মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে একাধিক ফৌজদারি অভিযোগ আনেন। অভিযোগের কেন্দ্রবিন্দু ছিল কিশোর গ্যাভিন আরভিজো ও তার পরিবার। 2005 সালে শুরু হয় বহুল আলোচিত বিচার। বিশ্বের প্রায় সব বড় সংবাদ মাধ্যম আদালতের বাইরে অবস্থান নেয়। প্রতিদিন আদালতের সামনে ভক্ত, সমালোচক, সাংবাদিক ও কৌতূহলী মানুষের ভিড় জমত। পুরো ঘটনাটি যেন একটা বৈশ্বিক মিডিয়া নাটকে পরিণত হয়েছিল। প্রসিকিউশনরা দাবি করেছিল যে মাইকেল জ্যাকসন তার খ্যাতি ও প্রভাব ব্যবহার করে শিশুদের উপর প্রভাব বিস্তার করেছিলেন। তারা বিভিন্ন সাক্ষী, পারিবারিক সদস্য এবং নথিপত্র আদালতে উপস্থাপন করে। অন্যদিকে প্রতিরক্ষা আইনজীবীরা যুক্তি দেন যে অভিযোগগুলো অসত্য, আর্থিক উদ্দেশ্যপ্রণীত এবং অসঙ্গতিপূর্ণ। তারা সাক্ষীদের বক্তব্যে অসামঞ্জস্য, পূর্বের বিবৃতি আর পারিবারিক আর্থিক অবস্থা নানা বিষয় তুলে ধরেন। মাসের পর মাস আদালতে নাটকীয় সাক্ষ্য গ্রহণ চলে। সংবাদ মাধ্যম প্রতিটি মুহূর্ত বিশ্লেষণ করতে থাকে। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ মামলার প্রতিটি আপডেট অনুসরণ করছিল। অবশেষে 13 জুন 2005 সালে জুরি তাদের রায় ঘোষণা করে। মাইকেল জ্যাকসন তার বিরুদ্ধে আনা সবকটি ফৌজদারি অভিযোগে খালাস পান। রায় ঘোষণার পর আদালতের বাইরে তার ভক্তরা উল্লাসে ফেটে পড়ে। কিন্তু সমালোচকরা অনেকেই বলেন যে খালাস পাওয়া মানে সব প্রশ্নের উত্তর পাওয়া নয়। ফলে বিচার শেষ হলেও বিতর্ক শেষ হয়নি। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওগুলো দেখুন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।